আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের এইচএসসি যেই ফাউন্ডেশন কোর্স রয়েছে সেটির সমাজবিজ্ঞান ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। দেখতে দেখতে আমরা এই চতুর্থ অধ্যায়ের 5টা ক্লাস সম্পন্ন করেছি। আজকে আমাদের এই অধ্যায়ের শেষ ক্লাস, অর্থাৎ লাস্ট লেকচার। আমরা সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয় যে অধ্যায়টি রয়েছে সেটির লাস্ট লেকচার আজকে আলোচনা করব এবং এইখানে আমরা মূলত 3টি জিনিস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেটি হচ্ছে সামাজিক গতিশীলতা, সামাজিক নিয়ন্ত্রণ এবং সামাজিক নিয়ন্ত্রণের বাহন। আমরা যেই মৌল প্রত্যয়গুলো দেখেছি সেগুলো সবগুলোর সাথেই আমরা দেখব যে এই 3টে জিনিস মোটামুটি কানেক্টেড থাকবে। তো প্রথমেই আমরা একটু দেখি সামাজিক গতিশীলতা বলতে আসলে কি বোঝায়। সাধারণভাবে সামাজিক গতিশীলতা বলতে বোঝায় যে সমাজের একটা স্তর থেকে ঊর্ধ্বমুখী বা ঊর্ধ্বগামী অথবা নিম্নমুখী বা নিম্নগামী অবস্থানের পরিবর্তন। তাহলে এখন সামাজিক স্তরটা কি? আমরা জানি যে মানুষ সমাজে যেই জায়গাটাতে থাকে বা হচ্ছে যে সমাজে তার যে অবস্থান সেটা অনেক কিছুর উপর ভিত্তি করতে হয়। তার শিক্ষাগত যোগ্যতা হতে পারে, তার বংশমর্যাদা হতে পারে, হ্যাঁ, এগুলোর অর্থনৈতিক অবস্থা হতে পারে। এই প্রত্যেকটা জিনিসের উপর ভিত্তি করে সমাজে তার একটা অবস্থান থাকে। সেই অবস্থান থেকে সে উপরের দিকে বা নিচের দিকে যায় বিভিন্ন সময়, বিভিন্ন কারণে এটার পরিবর্তন হতে পারে। এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা যখন হয় তখন সেটাকে আমরা সামাজিক গতিশীলতা বলি। মূলত সামাজিক গতিশীলতা হচ্ছে একজন মানুষ বা একটা সমাজের কথা আমরা যদি বলতে পারি, তার স্তর বিন্যাসের উপর ভিত্তি করে ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী যেই পরিবর্তন হয় সেটাই হচ্ছে সামাজিক গতিশীলতা। তো এখন এই যে সামাজিক গতিশীলতার কথা আমরা বলছি, এটা দুই ধরনের হতে পারে। নর্মালি এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উলম্ব গতিশীলতা, আরেকটা হচ্ছে আনুভূমিক গতিশীলতা। তাহলে উলম্ব বা আনুভূমিক এই দুইটার পার্থক্য আমরা দেখি যে আসলে উলম্ব গতিশীলতা আমরা কাকে বলবো এবং আনুভূমিক গতিশীলতা আসলে কাকে বলে। নর্মালি যদি কারো শিক্ষা এবং শিল্প, পেশা, এই জিনিসগুলোর উপরে যখন কারো অবস্থানের পরিবর্তন হয়ে থাকে তখন সেটাকে আমরা উলম্ব গতিশীলতা বলি। উলম্ব গতিশীলতা হচ্ছে এরকম যে মানুষ যেটা অর্জন করতে পারে, হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতা, অর্থনৈতিক অবস্থা, তারপর তার পেশাগত যে বিষয়টা, সেটা উলম্ব গতিশীলতার সাথে সম্পর্কযুক্ত। কীরকম? ধরলাম যে একজন ব্যক্তি, এই ব্যক্তি উনি গ্রামে থাকতেন, সেখান থেকে উনি হচ্ছে পড়ালেখা করলেন, অনেক পড়ালেখা করে একটা সময় উনি গ্রাম থেকে চলে আসলেন, এখানে উনি শিক্ষা অর্জন করলেন। শিক্ষা অর্জন করে একটা সময় উনি গ্রাম থেকে চলে আসলেন শহরে। গ্রাম থেকে উনি শহরে চলে আসলেন এবং উনি কি করলেন, আগে যেই অর্থনৈতিক অবস্থায় ছিলেন, উনি ধরেন কৃষিজীবী একটা ফ্যামিলিতে ছিলেন, সেখান থেকে আস্তে আস্তে উনি শিল্পভিত্তিক সমাজে চলে আসলেন। এসে উনি চাকরি বাকরি করলেন, আগের থেকে বেশি টাকা পয়সা কামাচ্ছেন। এই যে বিষয়টা, তার জীবনের এই যে পরিবর্তন, এটাকে উলম্ব পরিবর্তন বা উলম্ব গতিশীলতা আমরা বলতে পারি। আরেকটা হচ্ছে আনুভূমিক গতিশীলতা। আনুভূমিক গতিশীলতা কি? যে শিক্ষা বা অন্যান্য যে প্রফেশনাল যে জায়গাগুলো আছে সেগুলোতে উনি পরিবর্তন করলেন, কিন্তু একটা জায়গায় তার পরিবর্তন হচ্ছে না। সেটা হচ্ছে যে তার, ধরেন আমরা যদি বলি যে তালুকদারের ছেলে সেও তালুকদার, এই যে বিষয়টা, এটাকে বলা হচ্ছে আনুভূমিক গতিশীলতা। এই যে গতিশীলতা দেখেন, তার কিন্তু অর্থনৈতিক অবস্থা চেঞ্জ হয়েছে, কিন্তু সে তালুকদারের ছেলে, সে কিন্তু এখনো তালুকদারই আছে।
এই যে গতিশীলতা এটাকে বলা হচ্ছে আনুভূমিক গতিশীলতা। অর্থাৎ উলম্ব গতিশীলতা আমরা দেখছি শিক্ষা, পেশা, অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলার উপর ভিত্তি করে সেগুলা সরাসরি এফেক্ট করে মানুষের যেই অবস্থাটাকে, সেটাকে উলম্ব গতিশীলতা বলে। আর আনুভূমিক গতিশীলতা হচ্ছে এরকম জিনিস যেগুলাতে আপনার হচ্ছে শিক্ষা, তারপরে হচ্ছে প্রফেশন, মানে তারপর অর্থনৈতিক অবস্থান, এই জিনিসগুলো সরাসরি প্রভাব ফেলতে পারে না, তখন সেটাকে আমরা আনুভূমিক গতিশীলতা বলি। যেমন তালুকদারের ছেলে তালুকদার হচ্ছে। আবার আমরা বলতে পারি যে ডাক্তারের ছেলে যদি ডাক্তার হয়, সেটাকেও আমরা আনুভূমিক গতিশীলতার একটা মানে উপাদান বলতে পারি। তাহলে যখন হচ্ছে যে খুব বড় ধরনের পরিবর্তন আমরা দেখতে পাই, একদম র্যাডিক্যাল চেঞ্জেস যখন দেখতে পাই, সেটা হচ্ছে উলম্ব গতিশীলতা। একটা বড় ধরনের চেঞ্জ আমরা দেখতে পাই। নর্মালি শিল্পভিত্তিক সমাজে শিক্ষার ফলে এই ধরনের পরিবর্তনগুলো হয়ে থাকে। আর যখন আমরা দেখি যে হ্যাঁ একটা মানুষের অবস্থানের পরিবর্তন হচ্ছে, কিন্তু কিছু কিছু জিনিস তার স্ট্যাটিক থেকে যাচ্ছে, যেমন বংশ, হ্যাঁ, এবং পিতার পেশা এবং তার পেশা যদি একই রকম হয়, তখন তার কিছু জিনিস স্ট্যাটিক থেকে যায়, সেটাকে বলা হচ্ছে আনুভূমিক গতিশীলতা। তাহলে আমরা গতিশীলতার একটা বিষয় দেখতে পেলাম। এরপরে আমরা দেখি যে প্রজন্মের উপর ভিত্তি করেও আবার গতিশীলতাকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে অন্তঃপ্রজন্ম গতিশীলতা, যেটাকে আমরা ইন্ট্রা জেনারেশন মোবিলিটি বলতে পারি। আরেকটাকে ইংলিশে আমরা বলতে পারি আন্তঃপ্রজন্ম, যেহেতু তাহলে এটা হবে ইন্টার জেনারেশন মোবিলিটি। আচ্ছা, তো এগুলোর ইংরেজি নাম আমরা জানতে পারলাম। এখন আমরা ব্যাপারটা কি আসলে দেখি। অন্তঃপ্রজন্ম গতিশীলতা বলতে বোঝায় একজন মানুষ তার নিজের জীবনে আসলে যেই পরিবর্তনগুলোর মধ্য দিয়ে যায় এবং তার প্রজন্মের মধ্যে যেটা আছে সেটাকে আমরা বলতে পারি অন্তঃপ্রজন্ম গতিশীলতা। ধরেন একটা লোক তার জীবনে প্রথমে সে যে পরিমাণ ইনকাম করতো, সে ইনকামের যেই গ্রাফটা আছে সেই গ্রাফটাতে ধরেন প্রথমে এই অবস্থানে ছিল। এই লোকটাই কাজ করে করে বছরে তার বিভিন্ন বছরে তার মুনাফা দিয়ে, ধরেন সে একটা ব্যবসা শুরু করলো, মুনাফা দিয়ে সে ওই পজিশন থেকে এখানে চলে আসলো। তাহলে দেখেন সে নিজের প্রজন্মের মধ্যেই নিজের কাজ দিয়ে, নিজের সক্ষমতা দিয়ে, হার্ড ওয়ার্ক দিয়ে কিন্তু সে কি করলো, নিজের গ্রাফটা চেঞ্জ করলো। ধরেন সে চা দোকানদার ছিল, এই চা দোকানদার থেকে সে কষ্ট মষ্ট করে সে ধরেন দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল। এরকম উদাহরণ তো আমরা জানি আছে, পৃথিবীতে আছে, আমাদের পাশের দেশেই আছে। তাহলে এই যে দেখেন একই প্রজন্মের মধ্যে সে যেই জায়গাটা ছিল সেখান থেকে কিন্তু সে অনেক দূরে চলে গেল, বা অনেক দূরে যেতে হবে এরকম না, সেখান থেকে তার অবস্থানে একটা পরিবর্তন হইল। এই যে বিষয়টা, এটা কিন্তু দেখেন একই প্রজন্মের মধ্যে হচ্ছে, তার নিজের মধ্যে হচ্ছে, বা তার যে কম্পিটিশনটা সেটা তার আশেপাশের মানুষ, হয়তো বা তার ভাই, তার বয়সের অন্যান্য মানুষ। সো এই যে ব্যাপারটা, এটাকে বলা হচ্ছে অন্তঃপ্রজন্ম গতিশীলতা। আমরা সহজে যেটাকে বলতে পারি একই প্রজন্মের মধ্যে যেই গতিশীলতা আমরা দেখতে পাই, যে পরিবর্তন আমরা দেখতে পাই, সেটাই হচ্ছে কি অন্তঃপ্রজন্ম গতিশীলতা। তার মানে তার যে কম্পিটিশন সেটা কিন্তু ডিফারেন্ট কোনো জেনারেশনের সাথে হচ্ছে না। এটাকে আমরা অন্তঃপ্রজন্ম গতিশীলতা বলতে পারি, যখন একজন মানুষ নিজের যে অবস্থানটা সেটা পরিবর্তন করে, তার হার্ড ওয়ার্কের মাধ্যমে হতে পারে, তার শিক্ষার মাধ্যমে হতে পারে, প্রফেশনাল চেঞ্জের মাধ্যমে হতে পারে, রাজনীতির মাধ্যমে হতে পারে, যে কোনো কিছু, যে সে যখন নিজের পরিবর্তন করবে, নিজের অবস্থানের পরিবর্তনটা করবে একটা জেনারেশনের ভিতরে, তখন সেটাকে আমরা অন্তঃপ্রজন্ম গতিশীলতা বলবো। তাহলে প্রশ্ন আসে যে আন্তঃপ্রজন্ম গতিশীলতাটা কি? দেখেন আমার দাদা, তার গোলা ভরা ধান ছিল,
হ্যাঁ, গোয়াল ভরা গরু ছিল, পুকুর ভরা মাছ ছিল, সাপোজ এইটাকে আমরা বলতে পারি যে ধরেন জমিদার। ওকে, এখন দাদার অনেকগুলা সন্তান, এই সন্তানরা সবাই ধরেন চাকরি বাকরি করলো, এর মধ্যে একজন ধরেন আমার বাবা, সাপোজ, আমি বুঝার জন্য বুঝাচ্ছি। বাবা, উনি দেখা গেল দাদা যত বড় জমিদার ছিলেন অত বড় জমিদার না, কিন্তু উনি চাকরি বাকরি করে ধরেন উনি সচিব টচিব হলেন, বলা যেতে পারে যে উনি হচ্ছে মোটামুটি একটা ধনী জীবন যাপন করেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দাদা যেরকম ছিলেন দাদার তুলনায় একটু ডিক্রিজ হইল। এইবার ধরেন আমি কি করলাম, আমি সারাদিন ধরেন ফেসবুক চালাই, সারাদিন ধরেন আমি কোনো পজিটিভ কিছু চিন্তা করি না, সারাদিন আমি সময় নষ্ট করি। তাহলে তার তুলনায় হয়তো বংশগতিভাবে আমি কিছু একটা চলে যাওয়ার মতো, কি বলে, জীবন চলে যাওয়ার মতো কিছু সম্পত্তি আমার বাবা আমার জন্য তৈরি করে রেখে গেলেন, সেখানে মোটামুটি বলতে পারবো যে স্বাবলম্বীও বলা যায় না, যেহেতু আমি কাজ করতেছি না। ধরেন আমি বললাম যে এই চলার মতো অর্থ আছে, বাবা যা করে গেছে, বাড়ি টাড়ি করে গেছে, সেগুলার উপরে আমি ভাড়া টাড়া নিয়ে ধরেন আমার জীবনটা আমি চালাই দিচ্ছি। তাহলে আরেকটু এখানে কি ঘটলো, আমাদের ডিক্রিজ ঘটলো। এরপর ধরেন আমার সন্তান, এবার আমি তো তার জন্য কিছু করে যাই নাই, সে দেখা গেল একটা এমন অবস্থায় পড়লো যে সে কি করবে না করবে বুঝতে পারতেছে না, সে আরো দরিদ্র হয়ে গেল, যেহেতু সেও অনেকটা আমার মতোই সারাদিন ফেসবুক বা টিকটক চালায়, তারপরে দেখা যাচ্ছে যে তার করার মতো কিছু নাই। তো এই যে অবস্থা আমরা দেখতে পারলাম যে একটা বড় বৃহৎ জায়গা থেকে আস্তে আস্তে প্রজন্মের পর প্রজন্ম তারা হচ্ছে এই জায়গাটাতে কি তাদের অবস্থান নিম্নগামী হচ্ছে। তাহলে এই যে প্রজন্ম ধরে ধরে তাদের অবস্থা নিম্নগামী হচ্ছে, এই ব্যাপারটাকে বলা হচ্ছে আন্তঃপ্রজন্ম গতিশীলতা। যখন বিভিন্ন প্রজন্মের মধ্যে আমরা কম্প্যারিজন করি তখন সেটাকে আন্তঃপ্রজন্ম গতিশীলতা বলে। সো এটা ঊর্ধ্বগামী হতে পারে, নিম্নগামী হতে পারে। আমি প্রথমে একটা নেগেটিভ কেস দিয়ে শুরু করলাম, কারণ এই পাশে আমি হচ্ছে যে অনেক পজিটিভ কেস দেখিয়েছি আগে পর্যন্ত, তো এটা নিচের দিকেও যেতে পারে, এটা দেখানোর জন্য একটা নেগেটিভ কেস দিয়ে শুরু করলাম। তো পজিটিভ কেসটা কীরকম হইতে পারে, এখানে ধরেন দাদার ছিল শুধুমাত্র এক টুকরো জমি, অল্প টাকা, বাবা এবার অনেক হার্ড ওয়ার্কিং, বাবা সেই জমিতে ধরেন কোনো একটা খামার টামার করলো, তাহলে বাবা জমি প্লাস খামারের মালিক হইল, তাহলে দাদার থেকে বাবার পজিশন একটু উপরে উঠলো। এরপর আমি কি করলাম, আমি সেই জমিতে, আমার বাবার অলরেডি জমি আছে, খামার আছে, হ্যাঁ, সেটাই আমি বিজ্ঞান ভিত্তিক চাষ করে উদ্যোক্তা হইলাম, আমি সুপার শপে ধরেন সেই জমির জিনিসপাতি বিক্রি করা শুরু করলাম, আমি বাবার থেকে আরেকটু বেশি ইনকাম করি, হ্যাঁ, তখন এটাকে কি বলবো, পজিটিভ দিকে আমাদের উন্নতি হচ্ছে। আমার সন্তান সে ধরেন একটা এই জমি খামার উদ্যোক্তা এইসব সব কিছু তো আছে, তারপরে সেটার উপর দাঁড়ায় সে ধরেন একটা গ্লোবাল চেইন শুরু করলো, যে সারা পৃথিবীতে সে এখন আমাদের জমির বেগুন বিক্রি করে। তো এই যে বিষয়টা এটাকে বলবো যে আমরা আন্তঃপ্রজন্ম গতিশীলতা। দেখেন সবাই কিন্তু উপরের দিকে, গ্রাফটা উপরের দিকে যাচ্ছে, এই যে উপরের দিকে যাচ্ছে গ্রাফ, এবং প্রত্যেকটা জেনারেশনের সাথে তাদের অবস্থা যেহেতু চেঞ্জ হচ্ছে, এইটাকে বলা হচ্ছে আন্তঃপ্রজন্ম গতিশীলতা। তাহলে আমরা দুই ধরনের গতিশীলতা খেয়াল করে দেখলাম, একটা হচ্ছে যে উলম্ব আনুভূমিক, মানে এটার গ্রাফের ক্ষেত্রে প্রথমে আমরা দেখছি উলম্ব এবং আনুভূমিক। তারপরে আমরা যখন সামাজিক স্তরটা দিয়ে খেয়াল করছি তখন আমরা দেখলাম যে অন্তঃপ্রজন্ম গতিশীলতা আছে এবং আন্তঃপ্রজন্ম গতিশীলতা আছে সমাজে। এরপর আরও একটা জিনিস আমাদেরকে দেখতে হবে, একটা হলো আয়োজিত গতিশীলতা, যেটাকে আমরা বলতে পারি স্পন্সর্ড। আরেকটা হচ্ছে প্রতিযোগ গতিশীলতা, যেটাকে বলতে পারি কম্পিটিশন।
তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি? দেখেন, এই গতিশীলতা জিনিসটা অনেক কিছুর উপর নির্ভর করে। ধরেন আমি ঢাকা শহরে বড় হয়েছি, আমি যে স্কুলটাতে পড়েছি আমার বাবা মা আমার জন্য এটা এনশিওর করেছে যে আমি একটা ভালো স্কুলে পড়ব। আমি যে স্কুলে পড়েছি, ধরেন আমার স্কুলটা, সেখানে মাল্টিমিডিয়া ছিল, ফলে অনেক কিছু আমি হ্যান্ডস অন দেখতে পেরেছি। আমাদের ওইখানে টিভি দেখা যেত, ভিডিও দেখা যেত, টিচাররা যা ইচ্ছা তা দেখাতে পারতো, প্রজেক্টর ছিল। তাহলে এটা একটা সুবিধা। আমি যে স্কুলে পড়েছি সেখানে কো কারিকুলার অ্যাক্টিভিটিস করা যাইত, অর্থাৎ আমি চাইলেই বিতর্ক করতে পারতাম, আমি চাইলেই একটা কম্পিটিশনে যেতে পারতাম, আমি চাইলেই কথা কিভাবে সুন্দর করে বলতে হয় সেটা শিখতে পারতাম। আমি যে স্কুলে পড়েছি সেখানকার যে টিচার কোয়ালিটি, এই টিচার কোয়ালিটি ছিল ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি। টিচাররা অনেক বেশি গুরুত্ব দিয়ে ক্লাসে পড়াতেন, হ্যাঁ। এবং শুধু স্কুলের বাইরেও আমি যখন টিউশন যখন পড়েছি আমি ভালো টিচারের কাছে পড়েছি। আমি বোঝানোর জন্য আমি করে বলছি, ব্যাপারটা এরকম না যেগুলো সব আমি আমার গল্প বলতেছি। বিষয়টা হচ্ছে আমি বুঝাচ্ছি যে একটা মানুষের এই ধরনের কেস হইতে পারে যে সে যে স্কুলে পড়ছে সেই স্কুলটা ভালো, সেই স্কুলটায় সব ধরনের সুযোগ সুবিধা আছে। এই সব সুযোগ সুবিধা কি সে ফ্রি পাচ্ছে? অ্যান্সার হচ্ছে না। এইটার জন্য, এই সব কিছু পাওয়ার জন্য তাকে আসলে পে করতে হয়, এই কারণে প্রাইভেট স্কুলের যে বেতন সেটা অনেক বেশি, তাকে পে করতে হয়। মূলত এই সুযোগ সুবিধাটা যে সে নিচ্ছে, এই সুযোগ সুবিধাটা সে কিনে নিচ্ছে। স্কুল তাকে আসলে এটা দিতে বাধ্য ছিল না, কিন্তু স্কুল এইটা অফার করছে। সে বলছে যে হ্যাঁ আমি একটা ভালো স্কুলে পড়বো। তার বাবা মা চিন্তা করছে যে আমাদের বাচ্চাকে আমরা একটা ভালো স্কুলে পড়াবো। এই কারণে তারা দেখা গেছে যে যা টাকা পাইছে বেশিরভাগই ছেলের পিছনে তারা ব্যয় করছে, এবং ফলাফল হিসাবে দেখা গেল যে এই স্কুল থেকে সে এই সুযোগ সুবিধাগুলা পাচ্ছে। তার মানে কি, এই সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করার জন্য আপনার বাবা আপনার মা আপনাকে আসলে মূলত স্পন্সর করেছেন। তারা তাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অর্থ সম্পত্তি বা সময় সেগুলো আপনি যেন সুন্দর মতো বেড়ে উঠতে পারেন সেইটার জন্য তারা দিয়ে দিয়েছেন। এবং তারা যদি সেটা না দিতেন তাহলে আপনি আসলে এই সুযোগ সুবিধাগুলো পেতেন না। সো এই যে ব্যাপারটা, তারা কি করেছে, আপনাকে স্পন্সর করেছে। ফলাফল কি হচ্ছে, যেই কম্পিটিশন চলে সমাজে যেই কম্পিটিশনটা চলতেছে, সেই কম্পিটিশন মানে হচ্ছে প্রতিযোগিতা, সেই কম্পিটিশনে আপনি কি এগিয়ে গেলেন। কিভাবে এগিয়ে গেলেন? ধরেন আপনি ছোটবেলা থেকেই শিখেছেন যে কিভাবে প্রেজেন্টেশন দিতে হয়, আপনি ছোটবেলা থেকেই জানেন কিভাবে একটা পয়েন্ট, একটা আর্গুমেন্ট মেক করতে হয়। তাহলে যেই 10 জন জানে না তাদের তুলনায় আপনি, ধরেন বাকি 10 জন জানে না তাদের তুলনায় আপনি অলরেডি একটু এগিয়ে গেলেন। এখান থেকে আপনি আপনার জার্নিটা শুরু করতেছেন। আর বাকিরা সবাই জার্নি শুরু করতেছে এই জায়গা থেকে, কারণ তারা এখনো জানে না যে বিতর্ক কিভাবে করতে হবে, কারণ তাদের স্কুলে সেই সুযোগ সুবিধা নাই। তারা এখনো জানে না যে কিভাবে আসলে আপনার কোকারিকুলার অ্যাক্টিভিটিস, কিভাবে প্রেজেন্টেশন দিতে হবে, তারা জানে না, কারণ তাদের স্কুলে সেই সুযোগ সুবিধা নাই। আপনার বাবা মা আপনাকে দেখে শুনে এরকম একটা স্কুলে ভর্তি করছে যেখানে আপনি এগুলো শিখতে পারবেন। তাহলে আপনি ধরেন জব সেক্টরে একটু এগিয়ে থাকলেন, অথবা আপনার আশেপাশে যেসব বন্ধুরা থাকবে, আপনার যে নেটওয়ার্কিং, সেই নেটওয়ার্কে আপনি হচ্ছে একটু এগিয়ে থাকবেন। এটা কি আপনি করেছিলেন? এটা কি আপনার চয়েস? না, আপনার বাবা মা আপনাকে এই জিনিসটা করে দিয়েছে, বা হচ্ছে আপনার যে ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সেটা আপনাকে ওইটা করতে বাধ্য করেছে। সবাই তো আর বাংলাদেশের বা ঢাকার সবচেয়ে ভালো ভালো স্কুলগুলোতে পড়তে পারে না, অর্থনৈতিক কারণে হোক, অন্যান্য কারণে হোক, সবাই তো পারে না। আপনি পেরেছেন। এইটার কারণ হচ্ছে এই যে স্পন্সরশিপের যে ধারণাটা, আপনার বাবা মা আপনার জন্য এই জিনিসটা এনশিওর করেছে। এইবার আসেন, এইটার উল্টা দিকও আছে। যদি আপনার বাবা মা এই জিনিসগুলো এনশিওর না করে, তাহলে আপনি একটা এমন স্কুলে পড়বেন যে স্কুলে মাল্টিমিডিয়া নাই, ফলে আপনাকে মুখস্থ করতে হবে। আপনি এমন স্কুলে পড়বেন যেখানে আপনার কো কারিকুলার অ্যাক্টিভিটিস নাই, তাহলে আপনাকে গুছিয়ে কথা বলাটা পরে অন্য জায়গায় এসে শিখতে হবে। আপনি
টিচার কোয়ালিটি যদি ভালো না পান তাহলে আপনাকে কি করতে হবে, কষ্ট করে নিজের পড়া নিজে পড়তে হবে, কষ্ট করে হচ্ছে নিজের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করতে হবে। এই যে বিষয়গুলা সেগুলো আপনি নিজে নিজে করছেন না। এইরকম নিজে নিজে করার পরেও আপনারা দেখবেন যখন যখন মূলত বাংলাদেশে বিশেষ করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যখন হচ্ছে যে আপনার সময়টা আসে, কিছু মানুষ দেখা যায় তারা অত্যন্ত দরিদ্র পরিবার থেকে, তাদের পড়ালেখার ওরকম কোনো সুযোগ ছিল না, তাদের স্কুলগুলো দেখা যাচ্ছে যে টিন আছে কিন্তু তাও পানি পড়ে, হ্যাঁ, মোমবাতি দিয়ে তারা ক্লাস করে। এরপরেও দেখা যায় যে আপনার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এমন কিছু মানুষ এসে গেছে যারা টিউশন পড়া তাদের ক্ষমতাই ছিল না, স্টিল তারা টপ পজিশন করতেছে। কেন করতেছে বা কিভাবে করতেছে? এই যে টপ পজিশনটা করতেছে এইটাকে বলা হয় কম্পিটিশন। অর্থাৎ সামাজিক গতিশীলতার এমন একটা জিনিস আমরা দেখতেছি যে বাবা মা বা হচ্ছে আপনার পারিবারিক যে ব্যাকগ্রাউন্ড আছে এটার কারণে আপনি কিন্তু কিছু সুযোগ সুবিধা পান। যদি সুযোগ সুবিধা পেয়ে আপনি এগিয়ে যান তখন সেটাকে আপনার বলা হবে স্পন্সর্ড বা আয়োজিত। আর এমন কেস থাকতে পারে যেখানে আপনাকে কেউ স্পন্সর করে নাই, আপনি নিজে নিজে চেষ্টা করেছেন, চেষ্টা করে আপনি আপনার যে অবস্থান সেই অবস্থানটা চেঞ্জ করেছেন। এই যে বিষয়টা এইটাকে বলা হয় কম্পিটিশন। অর্থাৎ সামাজিক গতিশীলতা দুইটা কারণে হইতে পারে। এক হইল আমি সব সুযোগ সুবিধা পেয়ে আসছি, এর ফলে আমার গতিশীলতা এক ধরনের হয়েছে আয়োজিত। আর হচ্ছে আমি কোনো সুযোগ সুবিধা পাই নাই, বাট আমি যতটুকু পাইছিলাম সেটাকেই আমি হায়েস্ট ব্যবহার করার চেষ্টা করেছি, ব্যবহার করে এই প্রতিযোগিতাটা করে আমি একটা এমন অবস্থানে গিয়েছি যেটার ফলে আমার সমাজের যে অবস্থানটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে। এটাকে বলা হয় প্রতিযোগ বা কম্পিটিশন। আপনারা যারা 12th ফেল মুভিটা দেখেছেন, হ্যাঁ, আমি একটু এই কথাটাই বলি, 12th ফেল আপনারা যদি দেখে থাকেন যে সেই ছেলেটার কিন্তু কোনো কিছুই ছিল না, সে বারবার চেষ্টা করেছে, প্রতিযোগিতার মধ্যে সে নিজেকে রেখেছে, এবং যেখানে সে ছিল ধরেন একজন কৃষক ফ্যামিলির সন্তান, বা কৃষক না, প্রথমে মুভির প্রথমে আপনারা দেখবেন যে সে হচ্ছে যে ওই টেম্পু চালাইতো, ধরেন টেম্পু চালক, সে প্রতিযোগিতায় থাকলো, সে ইউপিএসসি পরীক্ষাটা দিল, দিয়ে একটা সময় গিয়ে সে হয়ে গেল আইপিএস অফিসার। সে এই যে আইপিএস অফিসার হইল, তার পুরা অবস্থানে চেঞ্জ হয়ে গেল, সমাজে তার যেখানে মর্যাদা ছিল বিশাল মর্যাদার অধিকার সে হয়ে গেল। শুধু কি সে, তার ফ্যামিলি পুরা মর্যাদার অধিকারী হয়ে গেল, যে আইপিএস এর বাবা, আইপিএস এর মা, তার ক্ষমতা চেঞ্জ হয়ে গেল। এই যে ব্যাপারটা হইল, এটাকে আপনি কিভাবে দেখবেন? তার হাতে কিন্তু তার বাবা মা কিন্তু তাকে সেভাবে সাপোর্ট করতে পারে নাই, সে কিন্তু নিজের জায়গাটা চেঞ্জ করছে। এই যে বিষয়টা, এটাকে আমরা বলতে পারি যে এটা প্রতিযোগের একটা উদাহরণ। আবার এটাকে আমরা বলতে পারি অন্তঃপ্রজন্ম গতিশীলতারও সে একটা উদাহরণ, সে কিন্তু নিজেই নিজের জায়গাটা বিশাল চেঞ্জ করে ফেলছে। আবার এটাকে আমরা বলতে পারি উলম্ব যেই সামাজিক গতিশীলতা, সেটারও একটা উদাহরণ। কারণ কি, সে শিক্ষা অর্জন করছে, শিক্ষা অর্জন করে সে যে জায়গায় ছিল টেম্পুওয়ালা, সেই জায়গা থেকে সে কি হয়ে গেছে, সে হয়ে গেছে আইপিএস অফিসার। তাহলে দেখেন একই ঘটনাকে কিন্তু আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারি। তো আমরা প্রথমেই দেখলাম আজকে সামাজিক গতিশীলতা যেটা, সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, উলম্ব, আনুভূমিক। তারপরে আমরা দেখলাম যে অন্তঃপ্রজন্ম একটা গতিশীলতা হইতে পারে, আরেকটা হইতে পারে আন্তঃপ্রজন্ম গতিশীলতা। যখন প্রজন্ম থেকে প্রজন্মতে চেঞ্জ হবে তখন সেটা হবে আন্তঃপ্রজন্ম গতিশীলতা। আর যদি এক প্রজন্মের মধ্যেই একটা চেঞ্জ হয় তাহলে সেটাকে আমরা অন্তঃপ্রজন্ম বলবো। লাস্টলি আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আয়োজিত এক ধরনের গতিশীলতা হইতে পারে, আরেকটা গতিশীলতা হইতে পারে যেটাকে আমরা বলছি প্রতিযোগ গতিশীলতা, যেই জায়গায় মানুষ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের মতো কাজ করে নিজেকে এগিয়ে নিয়ে যায়। আমরা একটু দেখি তাহলে সামনের দিকে আগাই। এখন সামাজিক গতিশীলতার কারণ। তো সামাজিক গতিশীলতার কারণগুলো কি? আমরা তো দেখেছি কয়েক ধরনের গতিশীলতা হইতে পারে, কিন্তু এটার কারণ কি? কারণ হচ্ছে জীবনযাত্রার ধরন পরিবর্তন। তো আমরা বলছিলাম যে দেখেন এই যে আমার জীবনযাত্রা, এটার ধরন যখন পরিবর্তন হবে তখনই কিন্তু সামাজিক গতিশীলতা হবে। এটার উদাহরণ কি? দেখেন এক সময় বাংলাদেশ পুরোপুরি ছিল কৃষিভিত্তিক সমাজ, কৃষিভিত্তিক সমাজ।
তাহলে আমাদের জীবনযাত্রার সাথে কি ছিল? কৃষি মিশে ছিল। আমাদের জীবনযাত্রার সাথে ছিল যে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে মাঠে যাব, কাজ করব, তারপর একটু পড়ালেখা করবো, একটু খেলাধুলা করব, বন্ধু বান্ধবরা সবাই একসাথে খেলাধুলা করে বিকেলবেলা আবার ফিরে আসব। এই ধরনের একটা ব্যাপার কিন্তু ছিল, গরু চড়ানো ছিল, সব কিছুই ছিল। ফলে সেখানকার সামাজিকীকরণটাও অন্যরকম ছিল। প্রতিদিন যেহেতু আমরা ফুটবল খেলতে যাচ্ছি, ক্রিকেট খেলতে যাচ্ছি, বন্ধু বান্ধব তৈরি হচ্ছে, এবং ফলাফল হিসেবে দেখা যাচ্ছে যে একটা গ্রামের মোটামুটি সবাই সবাইকে চিনে, সবাই সবার দুঃখ কষ্টের কথা জানে, সবাই সবাইকে সহমর্মী একটা মনোভাব প্রকাশ করে। কিন্তু সেখান থেকে যখন আমাদের জীবনযাত্রা হয়ে গেল শিল্পভিত্তিক, তখন ব্যাপারটা কি? তখন দেখেন কীরকম হলো, যেহেতু শিল্পভিত্তিক সমাজ, আমাদের নির্দিষ্ট আর্নিং, সেই আর্নিংয়ে নিজেদেরকে চালাইতে হবে, আমরা নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেলাম। নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেল, তারপরে কি হলো দেখেন, তারপরে যেটা হলো সেটা হলো যে আমরা এখন 9টা 5টা চাকরি করি। 9টা 5টা চাকরি করার ক্ষেত্রে আবার একটা ব্যাপার আছে, যদিও আমার টাইম টেবিল হচ্ছে 9টা টু 5টা, কিন্তু বিষয়টা হলো আমাকে বাসা থেকে রওনা দিতে হয় 7:30টায়, কারণ বিশাল জ্যাম ঢাকা শহরে। 5টা বাজে যদিও আমার ছুটি, অফিস থেকে বের হইতে হইতে বেজে যায় 6টা, বাসায় আসতে আসতে মাশাআল্লাহ 9টা। তারপরে কখন আমি বন্ধুদের সাথে বসবো, কথা বলবো, কখন আমি ফ্যামিলি দেখব, কখন আমি টেনশন করব, সারাদিন আমি অপেক্ষা করি কবে যে আসবে ফ্রাইডে, কবে যে আসবে আমার শুক্রবার। শুক্রবারে আমি একটু বেশি সময় ঘুমাইতে পারি, যদি একটু সময় পাই তাহলে ফ্যামিলি নিয়ে আমরা একটু ঘুরতে টুরতে যাই। কিন্তু ওই যে দেখেন, কৃষিভিত্তিক সমাজে আমাদের যে নিজেদের মধ্যে একটা স্বাধীনতা ছিল, সেই স্বাধীনতা নাই। কৃষিভিত্তিক সমাজে আমাদের মধ্যে যে একটা বন্ড তৈরি করার ব্যাপার ছিল, সেটা সময়ই আমরা শিল্পভিত্তিক সমাজে এসে পাচ্ছি না। কারণ আমরা ওই যে শিল্পভিত্তিক সমাজের যেই দায়িত্ব, যেই আমাদের কর্মকাণ্ড, সেটাতে এমনভাবে ঢুকে গেছি, সেখান থেকে আমরা কোনোভাবেই বের হতে পারছি না। তাহলে এই যে ব্যাপারটা, এইটা কিন্তু আমাদের সামাজিক গতিশীলতাকে এক ধরনের কি করে, চেঞ্জ করে। যখন আপনার জীবনযাত্রার পরিবর্তন হবে, ধরন পরিবর্তন হবে, সেটার উপর ভিত্তি করে আপনার সমাজও কিন্তু গতিশীলতা দেখাবে। সেটা কীরকম গতিশীলতা? আগের আপনার সমাজ যৌথ পরিবার বেশি ছিল, আগের আপনার সমাজে আপনি দেখতে পাচ্ছেন যে মানুষের মধ্যে বন্ডিং বেশি ছিল, সেই সমাজ আস্তে আস্তে একটা গতির দিকে আগালো। এগে কি হইলো যে সে এখন একক চিন্তা করে এরকম মানুষের সমাহার বেশি হয়ে গেল, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। তাহলে এই যে সমাজের একটা গতি পরিবর্তন হইল। তাহলে প্রথম যে জিনিসটা সেটা আমরা দেখলাম যে জীবনযাত্রার ধরন পরিবর্তন হইলে আমাদের সামাজিক গতিশীলতা হয়, মানে একটা গতিশীল অবস্থা আমরা দেখতে পাই, যে জীবনযাত্রার উপর ভিত্তি করে সমাজ পরিবর্তন হয়। এরপর দেখেন কাজের সামর্থ্য। কার কতটুকু কাজের সামর্থ্য, সহজ কথা বলতে গেলে তাদের কার কতটুকু ইনকাম করার সামর্থ্য, সেটার উপর ভিত্তি করে কিন্তু এই সামাজিক গতিশীলতা নির্ধারিত হয়। আমাদের জীবনযাপন যে রীতি, সেটার উপর ভিত্তি করেও সমাজ কিন্তু গতিশীলতা দেখায় বা একরকম থেকে আরেক রকম হয়। সামাজিক গতিশীলতার একটা অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের জীবনযাপনটা কেমন হবে। তো এটা আমরা একটু খেয়াল করি যে জীবনযাপন রীতি, আমরা যে আলোচনাগুলো করছি সেগুলো হচ্ছে আমরা কিছুটা ফ্যাক্ট দেখার চেষ্টা করব, কোনটা হচ্ছে, কেন হচ্ছে, পিছনের গল্পগুলো আমরা বোঝার চেষ্টা করব। এখানে কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমাদের দেখার বিষয় না, আমরা জাস্ট জিনিসগুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখেন আমাদের জীবনযাপন রীতি, দেখেন আগে একটা সময় ছিল যখন একজন সাধারণ মানুষের লক্ষ্য ছিল যে সে কোনো রকম একটা জীবন পার করে দিবে, কোনো রকমে আপনার হচ্ছে যে একটু শিক্ষা অর্জন করবে, সে স্বাবলম্বী হবে, বিয়ে শাদী করবে, পরবর্তী জেনারেশনের জন্য কিছু জায়গা জমি রেখে সে মোটামুটি চলে যাবে। একটা জেনারেশনে আমরা এটা দেখেছি, আমরা দেখেছি যে একটা জেনারেশন ছিল, ধরেন আমাদের বাবা মায়ের জেনারেশন, যেমন আমার মা কখনো দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে হবে বা হচ্ছে দেশের বাইরে ঘুরতে যেতে হবে, এই চিন্তাটা উনি কখনোই করেন নাই। উনি সবসময় ব্যস্ত ছিলেন যে তার বাচ্চা কাচ্চা কীভাবে উনি মানুষ করবেন, তাদের জন্য ওনার সব সময়টা উনি দিয়ে দিয়েছেন। এবং ফলাফলে দেখা গেল যে নিজের জন্য, নিজেকে মানে নিজের একটু ঘুরে পৃথিবীটা দেখবেন বা একটু ঘুরতে ঘুরতে যাবেন কখনো, এই চাওয়াগুলা তার মধ্যে কখনোই
ছিল না। এখন এটা ভালো খারাপ সেটা নিয়ে আমরা আলোচনা করছি না, আমরা বলছি যে এই চাওয়াটা তার মধ্যে কখনো তৈরি হয় নাই বা ওনার কখনো ইচ্ছাটাও জাগ্রত হয় নাই যে আমি আসলে একদিন কক্সবাজার গিয়ে দেখা উচিত, আমি আসলে কখনো পাহাড় দেখা উচিত, এই ইচ্ছাটাই ওনার জাগ্রত হয় নাই। কারণ কি? কারণ হচ্ছে ওনার জীবন যাপনের যে রীতি সেটার মূল বক্তব্য ছিল সন্তানের ভবিষ্যৎ। উনি আসলে এভাবেই চিন্তা করছেন যে আমি যদি আমাদের মানে আমাদের যে সন্তান আছে সেই সন্তানগুলোকে যদি ঠিক করে রেখে যেতে পারি তাহলেই আমার জীবন কি সফল। আমি নিজে কি করলাম, কত দূর গেলাম সেটা আসলে বিষয় না, বিষয় হচ্ছে যে আমার সন্তান কত দূর যেতে পারছে। তাহলে তার জীবনযাপনের একটা মোটো, তার একটা রীতি এরকম ছিল যে আমাকে আমার সন্তানদেরকে মানুষ করতে হবে এটা। আবার বর্তমান সময়ে আমাদের কিন্তু একটা চাওয়া থাকে যে এত সুন্দর পৃথিবীতে আমরা আসলাম, আমরা যদি জীবনে একটু ঘোরাফেরা না করি, একটু যদি কোথাও আমরা না যাই, পৃথিবীটা যদি না দেখি, তাহলে আসলে এই জীবনের মানেটা কি? এই ধরনের একটা চেঞ্জ। তাহলে একটা জীবন রীতি আমরা দেখলাম যে না, নিজের সবটুকু সময় একজনের জন্য দিয়ে দেওয়া। আরেকটা হলো যে না, নিজের বাস্তবতাটাকেও বোঝা, নিজের বাস্তবতা, তারপর হচ্ছে যে আপনার নিজের যে শখ আহ্লাদ আছে, হ্যাঁ, সেগুলোকেও ডিল করা। ফলে একটা জেনারেশন, বর্তমান জেনারেশনের মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা ঘুরতে বেশি যাই, আমরা সাজেকে যাই, আমরা হচ্ছে কক্সবাজারে যাই, এবং আমাদের মধ্যে একটা প্রবণতা আছে যে না ঠিক আছে আমরা কিছু টাকা পুরো মাস ধরে সেভ করব, সেভ করে 3 মাস 4 মাস পরে একটু ঘুরে দেখব, কারণ এত সুন্দর পৃথিবী যদি না ঘুরে দেখি তাহলে কিভাবে হয়। তাহলে দেখেন এই যে মনস্তাত্ত্বিক একটা পরিবর্তন, এই পরিবর্তন পুরাটাই কি জীবনযাপনের রীতির সাথে কানেক্টেড। আপনার সামাজিকভাবে যে কালচারাল একটা চিন্তার পরিবর্তন ঘটতেছে, এটা কিন্তু পুরাটাই আপনার জীবনযাপনের রীতির উপর ডিপেন্ড করতেছে। তাহলে এই যে জীবনযাপন রীতি, এটার কারণে এই সমাজে একটা গতিশীলতা কিন্তু আমরা দেখছি যে একটা জেনারেশনের মানুষ কোথাও যায় নাই, কখনো কোনো কিছু ওইভাবে ইয়ে করে নাই, বা তাদের চাওয়া খুব কম, কিন্তু পরের জেনারেশনে তাদের জীবনযাপনের রীতিটা চেঞ্জ হয়েছে, যার ফলে দেখা যাচ্ছে যে তাদের চাওয়াটা ওই আগের জেনারেশনের থেকে বেশি, এবং তারা হচ্ছে কি বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে যাচ্ছে। তো এইটা আমরা দেখতে পেলাম যে গতিশীলতার একটা কারণ এটা হইতে পারে যে জীবনযাপনের রীতিতে যখন চেঞ্জ আসে তখন মানুষের তখন সে সমাজটা একটু গতিশীলতা দেখায়। এরপর শ্রম বিভাগের মাত্রা, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে শ্রম বিভাগ বা ডিভিশন অফ লেবার এই জিনিসটা কাকে বলে। আপনারা লিখতে পারেন ডিভিশন অফ লেবার, শ্রম বিভাজন। এই ধারণাটা দিয়েছেন এমিল ডারখাইম। আমি যখনই ওনার নাম বলি আমি বলে দিই, অনেকেই বাংলাদেশে ওনাকে দুরখেইম বলে, অনেকেই ইমিলি দুরখেইমও বলে, আপনি যা ইচ্ছা বলতে পারেন। আসলে এটা নিয়ে অনেক মতবিরোধ আছে, আসলে কে কি নাম বলবে না বলবে। আমার সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট লাগে যে এমিল ডারখাইম বলাটাই আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হয়। সো এই ধারণাটা ডারখাইম দেওয়ার চেষ্টা করেছেন এইটা বোঝানোর জন্য যে সামাজিক গতিশীলতাটা কীরকম হয়। উনি দেখাচ্ছেন একটা সময় মানুষের মধ্যে মেকানিক্যাল সলিডারিটি ছিল, তারপরে এই মেকানিক্যাল সলিডারিটি চেঞ্জ হয়ে হয়ে ইন্ডিভিজুয়াল সলিডারিটির দিকে গেছে। সেগুলো নিয়ে আমরা খুব বেশি আলোচনা করব না। মূলত আমরা যেটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে ডিভিশন অফ লেবার বা শ্রমের বিভাজন জিনিসটা কি। আপনি আদিম সমাজের কথা চিন্তা করেন বা প্রাচীন সমাজের কথা চিন্তা করেন। প্রাচীন সমাজে একজন মানুষ জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু একজন মানুষ তাকে দেখতে হইতো, সেটার সাথে কানেক্টেড থাকতো। যেরকম আপনার ধরেন জমিতে ফসল ফলানো, আচ্ছা এইটা আপনার একজন মানুষ সে পারতো। এবার দেখেন জমিতে ফসল ফলানো, এটা কৃষিকাজ সে পারে। এই ফসলটা হাটে নিয়ে বিক্রি করতে হইতো, সেই কাজটাও সে করতো। হ্যাঁ, একা করতো না, হয়তো তার পরিবার পরিজন সবাইকে নিয়ে করতো, মানে তারা পারতো। তাহলে এই যে দেখেন কৃষি পণ্য বিক্রি করা, এটা তো ব্যবসা,
আচ্ছা, এইটা সে পারতো। আচ্ছা, এরপরে ধরেন কোনো একটা সমস্যা তৈরি হয়েছে, গরুটার এক ধরনের প্রবলেম তৈরি হয়েছে বা লাঙ্গলে এক ধরনের প্রবলেম তৈরি হয়েছে, এই জিনিসগুলোকেও সে দেখভাল করতে পারতো। অর্থাৎ অন্যান্য যে প্রবলেমগুলো আছে সেগুলো দেখভাল করতে পারতো। এর পাশাপাশি ধরেন তার ঘরের টিনটা নষ্ট হয়ে গেছে বা কোনো একটা প্রবলেম হয়ে গেছে, সেটাকেও সে নিজেই ডিল করতো। যেটা ডার্কহাইম বলার চেষ্টা করতেন সেটা হচ্ছে প্রাচীন সমাজে মানুষের কোনো একটা নির্দিষ্ট ব্যাপারে স্পেশালাইজ ছিল না, কিন্তু সে মোটামুটি সকল কাজের কাজই ছিল, মোটামুটি সকল কাজেরই সে কাজই ছিল এবং সব কিছুই সে অল্প 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 করে পারত। তো একটা মানুষ যখন সব কিছুই অল্প অল্প পারে তার কিন্তু হেল্প লাগে। ফলে দেখা যায় তো আগের সমাজটা ছিল এরকম, সবাই মোটামুটি সব কিছু পারে কিন্তু তারা প্রবলেমগুলোকে ডিল করে সম্মিলিতভাবে। কৃষিকাজ সবাই পারে কিন্তু যখন একটু খরা হচ্ছে হচ্ছে সবাই নিজেদেরকে একসাথে হেল্প করতেছে, নিজেদের মধ্যে বিনিময় করতেছে, যার কয়টা চাল বেশি হয়েছে সে আরেকজনকে দিচ্ছে। এবং মাঠে যখন কাজ করতে যাচ্ছে সবাই একসাথে যাচ্ছে, ফসল যখন কাটতেছে সবাই একসাথে কাটতেছে। এবং মোটামুটি একটা সমাজের যত ধরনের কাজ মোটামুটি সবাই পারে, সবাই ওই সব ধরনের কিছু পারে, কিন্তু কোনো একটাতে কেউ স্পেশালাইজ না। ফলে দেখা গেছে তাদের লাইফটা ছিল একরকম। যখন আধুনিক সমাজ আসলো তাদের শ্রমের বিভাজনে পার্থক্য আসলো এবং মানুষ স্পেশালাইজেশন শিখলো। এখন কথা হলো স্পেশালাইজেশন জিনিসটা কি? স্পেশালাইজেশন শিখলো, দেখেন আপনারা যদি কেউ গার্মেন্টসে যান দেখবেন যিনি কলার সেলাই করে উনি শুধু কলারটাই সেলাই করে, সারাদিন উনি শুধু কলার সেলাই করতে থাকে। যিনি বোতাম লাগান উনি শুধু বোতামটাই লাগান, সারাদিন উনি বোতামই লাগাইতে থাকেন। ঠিক একইভাবে মুচি যিনি উনি জুতা সেলাই করতেছেন সারাদিন, উনি জুতার ব্যাপারে এক্সপার্ট। যিনি ডাক্তার তিনি ডাক্তারির ব্যাপারে এক্সপার্ট, বাইরে কিন্তু অন্যান্য জিনিসে তার ওইভাবে গুরুত্ব নাই। যে ব্যবসা করে সে ব্যবসার ব্যাপারে এক্সপার্ট, সে কিন্তু ডাক্তারি পারতেছে না। ফলে যেটা হয় এখানে একটা স্পেশালাইজেশন তৈরি হয়। মানুষ একটিমাত্র কাজে পারদর্শিতা লাভ করে। একটিমাত্র কাজে সে পারদর্শিতা লাভ করে। যেহেতু সে একটা কাজে পারদর্শিতা লাভ করতেছে সে অন্যান্য বিষয়ের জন্য বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। কিরকম? আগের সমাজে যতটুকু শিক্ষা দীক্ষা ছিল দেখা গেছে যে বাবা যতটুকু পড়ছে, বাচ্চারা হাল চাষ টাস করে আসতেছে, তারপর বাবারা বা মারা একসাথে বসে বাচ্চাদেরকে শিখাচ্ছে, পড়াচ্ছে, মক্তবে যাচ্ছে। কিন্তু বর্তমান সময়ে একজন বাবার কিন্তু খুব বেশি টাইম থাকে না যে বাচ্চাটাকে নিয়ে উনি বসবে, পড়াবে, যতটুকু উনি পারে ততটুকু দেখবে, এই পরিমাণ সময় কিন্তু থাকে না। ফলে ওনার বাচ্চারা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে কার? টিচারের উপর, টিউশনের উপরে। এরপরে দেখা যাচ্ছে যে উনি একটা কাজ করতে পারেন, উনি ব্যাংকের অফিসার, ব্যাংকের যত ব্যাংকিংয়ের হিসাব নিকাশ আছে উনি খুব ভালো বুঝে, কিন্তু এর বাইরে যা পৃথিবীতে যা আছে সব কিছুর জন্য উনি কিন্তু আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। ফলে এই যে শ্রমের বিভাজন হচ্ছে, ডিভিশন অফ লেবারটা যে হচ্ছে, এই ডিভিশন অফ লেবারের কারণে মানুষের মধ্যে এক ধরনের ডিপেন্ডেন্সি তৈরি হচ্ছে। আগের সমাজে যেই ডিপেন্ডেন্সির মাত্রা ছিল কম, কারণ একজন মানুষ যেখানেই ঝামেলায় পড়তো সে মোটামুটি কোনো একটা সলিউশন বের করে ফেলতে পারতো। তো এটাও কি এক ধরনের গতিশীলতা সমাজের? একটা সমাজে মানুষ কম ডিপেন্ডেন্ট আর একটা সমাজে মানুষ বেশি ডিপেন্ডেন্ট, তো এটাও গতিশীলতার একটা কারণ। এবং সামাজিক পরিবর্তনের হার, একক সময়ে সমাজের মধ্যে যেই ধরনের পরিবর্তন হচ্ছে, ধরেন প্রতি 100 বছরে কি কি পরিবর্তন হচ্ছে, পরিবর্তনের চেঞ্জটা কীরকম। যেমন 70-80 দশকে পরিবর্তনের হার ছিল একরকম, বর্তমান সময়ে 2010-এর পরে একটা র্যাপিড চেঞ্জ কিন্তু আমরা দেখতে পাই। তো এই জিনিসগুলো কিন্তু সামাজিক গতিশীলতাকে কি করে, আপনার ডিকটেট করে বা এইটা নির্ধারণ করে। তো আমরা মোটামুটি সামাজিক গতিশীলতার যে বিষয়গুলো আছে সেগুলো আমরা দেখলাম। যে আজকের ক্লাসে আমরা দেখলাম যে সামাজিক গতিশীলতা দুই ধরনের হইতে পারে, এটার প্রকারভেদ যদি আপনি খেয়াল করেন, উলম্ব, আনুভূমিক। এরপরে অন্যভাবে চিন্তা করলে কোন প্রজন্মের সাথে এটা গতিশীলতা কানেক্টেড সেটা চিন্তা করলে আরও দুই ধরনের পাইতে পারেন আপনি, অন্তঃপ্রজন্ম, আন্তঃপ্রজন্ম। এরপরে এখানে
আয়োজিত হইতে পারে এক ধরনের গতিশীলতা, আরেকটা হইতে পারে আপনার প্রতিযোগ বা হচ্ছে কম্পিটিশনের মাধ্যমে মানুষ কিন্তু ওই গতিশীলতায় অংশগ্রহণ করতে পারে। আর আমরা দেখেছি যে এটার কারণ রয়েছে 5টা। আমরা দেখেছি যে জীবনযাত্রার ধরন যখন পরিবর্তন হয়, মানুষের কাজের সামর্থ্যে যখন চেঞ্জেস আসে, তারপর জীবনযাপনের রীতি, শ্রম বিভাগের মাত্রা এবং সামাজিক পরিবর্তনের যে হারটা হয় সেটার উপরেই কিন্তু সমাজ চেঞ্জ হয়ে থাকে। এই পর্যায়ে আমরা যেই জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ, সোশ্যাল কন্ট্রোল। তো আমরা একটু সামাজিক নিয়ন্ত্রণ জিনিসটা কি সেটা একটু দেখি। সামাজিক নিয়ন্ত্রণ হচ্ছে, এটা E.A. রস, এডওয়ার্ড অলসোর্থ রস, উনি বলছেন যে সামাজিক নিয়ন্ত্রণ হচ্ছে এমন একটি কলা কৌশল ব্যবস্থা যার মাধ্যমে সমাজ তার সদস্যদের আচরণ গ্রহণযোগ্য মানদণ্ডের সাথে সামঞ্জস্য করে তোলে। মানে সিম্পল হিসাব যে সমাজে আপনি কোন জিনিসটা করতে পারবেন, করতে পারবেন না, কোনটা গ্রহণযোগ্য কোনটা অগ্রহণযোগ্য, এই পুরা ব্যাপারটাই হচ্ছে সামাজিক একটা নিয়ন্ত্রণ। সমাজ একটা ইন্ডিভিজুয়ালকে বা একজন ব্যক্তিকে একটা নির্দিষ্ট এই মানদণ্ডের ভিতর রাখতে চায়। এই কারণে আমাদের সমাজে মূল্যবোধ আছে, আইন আছে, নীতি আছে, যেন আমরা সমাজের নিয়ম নীতিগুলো মেনে চলি। এটাই হচ্ছে একটা কন্ট্রোল বা নিয়ন্ত্রণ। তো ম্যাকাইভার এবং পেজ তাদের যে সংজ্ঞাটা সেটা আমরা একটু দেখি। আমরা যখন সমাজবিজ্ঞান পড়তেছি এই দুইটা নাম কিন্তু আমাদের বারবার সামনে আসছে, ম্যাকাইভার এবং পেজ। তো তাদের সংজ্ঞাগুলো আমরা একটু দেখতে পারি। সামাজিক নিয়ন্ত্রণ বলতে এমন এক পন্থাকে বোঝায় যার মাধ্যমে দেখেন সমাজের শৃঙ্খলা ব্যবস্থা সামঞ্জস্যপূর্ণ থাকে। তাহলে সোশ্যাল কন্ট্রোল বা সামাজিকের যেই নিয়ন্ত্রণ আছে সেটার উদ্দেশ্য কিন্তু এটাই যে সমাজে একটা শৃঙ্খল অবস্থা রাখা, সমাজ যেন বিশৃঙ্খল না হয়ে পড়ে সেটা একটা ভারসাম্য তৈরি করা। তো এই জন্য আমরা সামাজিক নিয়ন্ত্রণের কথাটি বলে থাকি। তো দেখেন সমাজ মানে কিন্তু সামাজিক নিয়ন্ত্রণের কথা যখন আমি বলছি, ব্যক্তি হিসাবে একজন ব্যক্তিকেও নিয়ন্ত্রণ করে, আবার ওভারঅল গ্রুপ, সংঘ সেগুলাকেও সে কি করে, নিয়ন্ত্রণ করে থাকে, গোষ্ঠীর আচরণকেও সে নিয়ন্ত্রণ করে। তাহলে দুইভাবে হইতে পারে এই নিয়ন্ত্রণ। এটা টিভি বটমরা বলতেছেন যে দুইভাবে এই নিয়ন্ত্রণটা হইতে পারে। একটা হচ্ছে বল প্রয়োগ করে। তো বল প্রয়োগ কেমনে করে? ধরেন আপনি আইন বানাইলেন, তারপরে কেউ যদি সমাজের যেই অবস্থান রয়েছে বা সমাজের যেই নিয়ম নীতি রয়েছে সেগুলোর বাইরে গেল, তাকে আপনি ধরেন কি করলেন, শাস্তি দিলেন। কেউ একজন চুরি করলো, তাকে আপনি শাস্তি দিলেন, জেল দিলেন। এই যে এটা কিন্তু তার উপর আপনি এক ধরনের বল প্রয়োগ করলেন। এইভাবে সামাজিক নিয়ন্ত্রণ রাখা যায়। আরেকটা হচ্ছে মূল্যবোধ দ্বারা। খুব ছোটবেলায় আমরা প্রথমেই যে জিনিসটা পড়ছি সেটা হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। একদম ছোটবেলা থেকে আমরা এটা পড়ছি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা আমরা কেন পড়ি, কেন আমাদের বইয়ে এগুলা পড়ায় যে সদা সত্য কথা বলবে, কেন সত্যকে এত গুরুত্ব দেওয়া হয়? এটার কারণ খুব সহজ। কারণ এই মূল্যবোধ, এই নীতি কাউকে ঠকাবে না, মানুষকে এই ঠকাবে না, এই ধরনের চিন্তা ভাবনা, এই জিনিসগুলোর মাধ্যমে সমাজে একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়। এর মাধ্যমে সমাজ আপনাকে এমনভাবে তৈরি করে যেটা সমাজে অ্যাকসেপ্টেড। দুর্নীতি সমাজে অ্যাকসেপ্টেড না। এই কারণে ছোটবেলা থেকে আপনাকে নিয়ম নীতির কথা শোনায়। মিথ্যা কথা বলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হতে পারে, এ কারণে আপনাকে সদা সত্য কথা বলবে এটা শেখানো হয়। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ডিসঅনেস্ট যদি মানুষ সমাজে ভরে যায় তখন সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। এই কারণে ছোটবেলা থেকে বাচ্চাদেরকে আমরা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি শিখাই। আমরা শিখাই যে তুমি যদি সৎ থাকো তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন, তুমি যদি সৎ থাকো তাহলে তুমি একই সাথে মানুষের ভালোবাসা পাবা, সৃষ্টিকর্তার ভালোবাসাও পাবা। কেন শেখানো হয়? সে সৃষ্টিকর্তার ভালোবাসা না পাইলে কি সমস্যা? মূলত শেখানো হয় এই কারণে যে সে যদি অনেস্ট থাকে, সৎ থাকে, তাহলে আমাদের সোসাইটি আসলে অর্গানাইজ থাকবে, সোসাইটি বিশৃঙ্খল হয়ে যাবে না। কারণ যত বেশি মানুষ সমাজে বিশৃঙ্খলা করবে, যত বেশি ডিসঅনেস্ট মানুষ সমাজে পাওয়া যাবে, অসৎ মানুষ থাকবে, তত বেশি সমাজ কিন্তু তার যেই শৃঙ্খলা সেটা থেকে সরতে থাকবে। এই জন্যই
আসলে আমাদেরকে ছোটবেলা থেকে মূল্যবোধ বা নীতিমান এগুলো শেখানো হয়, কোনটা নীতি কোনটা দুর্নীতি এইসব জিনিস আমাদেরকে ছোটবেলা থেকেই শেখানো হয়, কারণ আমরা যেন সমাজে ভালো মতো থাকি। এই যে ভালো মতো আমরা সমাজে থাকি, এটাই কিন্তু একটা সামাজিক নিয়ন্ত্রণ। তাহলে আমরা দেখলাম যে দুইভাবে হইতে পারে, এক হইল বল প্রয়োগ করে, আর একটা হচ্ছে মূল্যবোধের মাধ্যমে। এখন আপনাকে আমি অনেক মূল্যবোধ শিখাইলাম, তারপরে গিয়ে আপনি ধরেন আরেকজনের মুরগি চুরি করে ফেললেন, তাইলে তো আসলে আর মূল্যবোধটা কাজ করলো না। তো এই যখন মূল্যবোধ কাজ করে না, ঠিক সেই সময়ে শাস্তির যেই ধারণা সেটা দিতে হয়, বল প্রয়োগ করতে হয়। ছোটবেলায় আমরা অনেকেই দেখছি যে বাবা মা অনেক সুন্দর করে বাবা রে, আমার প্রিয় বাবাটারে, এটা করিস না ওইটা করিস না বুঝাইছে, বাপ 2 দিন 3 দিন 5 দিন বুঝাইছে, ছেলে হয়েছে বাঁকা, বাপ বলছে যে তুই সন্ধ্যা করে ঘরে ফিরিস না, তারপর দেখা গেছে যে ছেলে রাত 10টায় ফিরতেছে, তো একদিন ধরে দেখা যায় যে মাইরটা দিয়ে দিলে তখন মায়ের উপর আর কোনো ওষুধ নাই, ঠিকই সে আগামী 1 সপ্তাহ কোনো ধরনের ঝামেলা করে না। তো বিষয়টা হচ্ছে এরকম, যেখানে বল প্রয়োগ করার দরকার নাই, কেউ যদি মূল্যবোধে শিখে যায় ভালো, তার উপরে বল প্রয়োগ করা হবে না। কিন্তু যদি মূল্যবোধ নীতি ভালো কথা এগুলো দিয়ে যদি কেউ না শিখে, তখন সমাজ তার উপর বল প্রয়োগ করে, বল প্রয়োগ করে তাকে কন্ট্রোল করার চেষ্টা করে, নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, যেন সমাজের যেই অর্ডার, সোশ্যাল অর্ডার, শৃঙ্খলা, এইটা যেন টিকে থাকে। এই জন্যই কি করা হয় যে মানুষের এই সোশ্যাল নিয়ন্ত্রণ বা সামাজিক নিয়ন্ত্রণটা তৈরি করা হয়। তো দেখি সামাজিক নিয়ন্ত্রণের প্রকারভেদ। আমরা অলরেডি দেখছি যে বল প্রয়োগ যদি করি তাহলে এটা প্রত্যক্ষ নিয়ন্ত্রণ, একদম প্রত্যক্ষভাবে আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রত্যক্ষ নিয়ন্ত্রণ। আরেকটা হলো পরোক্ষ নিয়ন্ত্রণ। তো বল যদি আপনি প্রয়োগ করেন, সরাসরি আপনি গেলেন, এটা প্রত্যক্ষের মধ্যে পড়বে। আর মূল্যবোধ দিয়ে নীতি দিয়ে ইনডিরেক্টলি যদি মানুষকে বোঝানোর চেষ্টা করেন, তাহলে সেটা হবে পরোক্ষ। সো আমরা প্রত্যক্ষ পরোক্ষ এখান থেকেই মোটামুটি একটু বুঝে যাওয়ার কথা। যেটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে ইতিবাচক নিয়ন্ত্রণ, আর একটা হচ্ছে নেতিবাচক নিয়ন্ত্রণ। তাহলে এই জিনিসটা কি, দেখেন সমাজ আমাদেরকে অনেক কিছু করতে বলে, সমাজ আমাদেরকে অনেক কিছু করতে অর্ডার করে, যেমন সদা সত্য কথা বলবে, সত্য বলো বা বলবে। তাহলে দেখেন সমাজ আমাদেরকে বলতেছে যে এটা তুমি করো, ডু ইট, যেগুলো আমাদেরকে করতে বলতেছে ডু, যে সত্য বলো, আইন মানো। তাহলে এই যে এগুলো আমাদেরকে সে পজিটিভলি বলতেছে যে করো, আইন মানো, মানুষের সেবা করো। সো যেটা আমাদেরকে করতে বলবে, যেখানে ডু এর সম্পর্ক যেখানে আছে, সেগুলো হইল ইতিবাচক। আর সমাজ কিছু কিছু জিনিস করতে মানা করে, যেমন সত্য বলার পাশাপাশি সে বলে যে মিথ্যা বলবে না। তাহলে দেখেন এটা সে করতে মানা করতেছে, চুরি করবে না। একটা হচ্ছে সে করতে বলতেছে, সেটা হইলো আপনার পজিটিভ, ইতিবাচকভাবে সে আপনাকে নিয়ন্ত্রণ করতেছে একটা জিনিস করানোর মাধ্যমে। আরেকটা হচ্ছে সে মানা করতেছে, ডোন্ট। তাহলে যতগুলা ডু আছে সব হচ্ছে আমার ইতিবাচক, যতগুলা ডোন্ট আছে সবগুলো হচ্ছে আমার নেতিবাচক। নিজের দায়িত্ব পালন করবে, কর্তব্য পালন করবে, ইতিবাচক। ঘুষ খাবে না, না আছে শেষে, তাহলে এটা হবে নেতিবাচক। তাহলে আমরা দেখলাম যে প্রত্যক্ষভাবে হবে তখন যখন সমাজ যদি সরাসরি একটা বল প্রয়োগ করে বা হচ্ছে কোনো কিছু চাপিয়ে দেয়, তখন সেটা হবে প্রত্যক্ষ। যদি সমাজ ইনডিরেক্টলি আপনাকে ছোটবেলা থেকে এগুলা শিখায়, যে মূল্যবোধের মাধ্যমে, নীতির মাধ্যমে, লোকাচারের মাধ্যমে, প্রথার মাধ্যমে যদি ইনডিরেক্টলি ওটা শিখায়, তাহলে সেটা হবে পরোক্ষ। আর যেটা যেটা সমাজ করতে বলবে ডু, সেগুলো হচ্ছে ইতিবাচক, যেটা যেটা সমাজ করতে মানা করবে সেগুলো হচ্ছে নেতিবাচক। এর বাইরেও আমরা আসলে কিছু জিনিস আরো দেখব, সেটা হচ্ছে আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ। যেগুলা দেখেন আনুষ্ঠানিক বলতে কি ফর্মাল বোঝায়, আনুষ্ঠানিক মানে হচ্ছে স্বীকৃত যে কোনো কিছু, এটাকে ইংলিশে বলে ফর্মাল, বা আমরা এটাকে বলতে পারি স্বীকৃত। স্বীকৃত ব্যাপারটা কি, কেউ যদি কাউকে হত্যা করে তার বিচার হবে, এটা সমাজে স্বীকৃত। তো এরকম স্বীকৃত যে বিষয়গুলো আছে, যেমন আইন, কানুন, সরকার ইত্যাদি আমাদের আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ। যেমন সরকার,
সরকার আমরা কেন বানাই? অন্যতম একটা কাজ দেখেন, আমরা সরকারের থেকে কি এক্সপেক্ট করি? সরকার দেশে আইন শৃঙ্খলা ঠিক রাখবে। তাহলে এটা কি একটা আমাদের ফর্মাল চাওয়া। তারপরে সরকার দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবে। সো এই যে বিষয়গুলো আইন কানুনের মাধ্যমে বা সরকার গঠনের মাধ্যমে বা হচ্ছে যে আপনার বল প্রয়োগ করা বা নীতি নির্ধারণী, এগুলার মাধ্যমে যেটা আমরা করি সেটা হচ্ছে আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ। এরপর আসেন অনানুষ্ঠানিক কোনগুলা? দেখেন এগুলা আইনে লেখা নাই। ধরেন বিশ্বাস, আচার অনুষ্ঠান, লোকাচার, লোকরীতি, এগুলো সম্পর্কে আমরা পড়েছি। ঠিক আছে, আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, এটা তো কোনো আইনে লেখা নাই। একটা লোক আপনাকে জিজ্ঞেস করলো যে উদ্ভাসের এইচএসসি ফাউন্ডেশন কোর্স আমি কোথায় পাবো, সাপোজ এটা কোথায় পাওয়া যাবে? একটা লোক আপনাকে বললো দুরুমিয়া, এটা কি বললেন, কি প্রশ্ন করলেন, ইউটিউবে গিয়ে দেখেন, এটা একটা ওয়ে হইতে পারে। আরেকটা লোক আপনাকে বললো যে হ্যাঁ ঠিক আছে ভাইয়া, তুমি যেহেতু প্রশ্নটা করেছো ধন্যবাদ, তুমি এইচএসসি ফাউন্ডেশন কোর্সটা পাবে এই জায়গায়, ইউটিউবে গিয়ে এভাবে সার্চ দিলে পাবে। দেখেন একজন পোলাইটলি বলল, আরেকজন হচ্ছে হার্শলি বলল। নর্মালি সমাজ কাকে বেশি গুরুত্ব দিবে, কাকে ভালো বলবে? অবশ্যই যিনি পোলাইটলি বলছেন তাকে। কারণ হচ্ছে সমাজে কিন্তু আমরা এটা বিশ্বাস করি, এটা আমাদের একটা প্রচলন যে মানুষের সাথে ভালো ব্যবহার করে সুন্দর করে কথা বললে মানুষ পছন্দ করে। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ সোশ্যাল কন্ট্রোল বা সামাজিক নিয়ন্ত্রণ। তো এই যে দেখেন, সে যদি আপনাকে খারাপভাবে বলে আপনি তো তার নামে মামলা করে দিতে পারবেন না। মানে ফর্মাল নাই, চাইছে দিছে, ওকে ফাইন, যেটা আপনি চাইছেন সেটা আপনি পাইছেন, কিন্তু এর মধ্যেও রীতিমতো যে বিশ্বাসটা আছে সেটা কি, যে যদি ভালোভাবে দেয় তাহলে আপনি হয়তো পরের বার তার সাথে গিয়ে আবার কথা বলবেন, তার সাথে আপনি কানেক্ট করবেন। এই যে বিষয়টা, এগুলা কিন্তু আপনার বলা নাই বা লিখা নাই, ফর্মাল না, কিন্তু তারপরেও আমরা এটা বিশ্বাস করি। এরকম অনেক আচার অনুষ্ঠান আছে, লোকাচার আছে, লোকরীতি আছে, যেগুলা সোশ্যাল কন্ট্রোল তৈরি করে, বাট যেটা কি না আপনার এই যে কি বলে আনুষ্ঠানিকভাবে ওইভাবে স্বীকৃত না, লিখিত না। এবার আসি উদ্দেশ্যমূলক, খুব গুরুত্বপূর্ণ দিয়ে আপনারা বুঝবেন যে ব্যক্তির আচরণ নিয়ন্ত্রণ করার জন্য উদ্দেশ্যমূলকভাবে আমরা যেটা করি সেটা হইল যে আপনার উদ্দেশ্যমূলক সামাজিক নিয়ন্ত্রণ। ধরেন আপনাকে শিক্ষা সফরে নিয়ে যাওয়া হইল বা একটা কোর্স ওয়ার্ক করতে দেওয়া হইল, যেই কোর্স ওয়ার্কের একটা উদ্দেশ্য আছে। ধরেন এটার উদ্দেশ্য কি, আপনাকে এটিকেট শিখাবে, ভদ্রতা শিখাবে, আপনাকে ভদ্রতা শিখাবে। এই জন্য একটা কোর্স ওয়ার্ক রেডি করা হইল, যে মানুষকে সালাম দিতে হয়, সালাম দিয়ে কথা বলতে হয়, তার পারমিশন নিতে হয়, কোনো কিছু মানে তার ছবি তোলার আগে আপনি তাকে জিজ্ঞেস করবেন, তাকে এমন কোনো ভাষায় কথা বলবেন না যেই ভাষায় কথা বললে সে মনে কষ্ট পেতে পারে, হ্যাঁ, তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না, গায়ের রং দিয়ে মানুষকে জাজ করবেন না। এই যে ধরেন এগুলা একটা কোর্সে আপনাকে শেখানো হলো, তার মানে এটার একটা উদ্দেশ্য আছে, এটার একটা গোল আছে, যে এর মাধ্যমে আপনাকে কিছু নির্দিষ্ট জিনিস শেখানো হবে। আমরা যে পড়ালেখা করি না, এই পড়ালেখাটাও কিন্তু একটা সোশ্যাল নিয়ন্ত্রণ মানে সোশ্যাল কন্ট্রোল তৈরি করার জন্য একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যেটার মধ্যে আমাদেরকে শেখানো হয় যে আমরা আসলে কেমনভাবে চললে সমাজ আমাদেরকে ভালো জানবে, এবং সেটার এসেন্স যদি কেউ নিতে পারে সে কিন্তু খুব দারুণ একটা মানুষ হিসেবে তৈরি হয়। যেমন আমাদেরকে শেখানো হয় যে ধর্মকর্ম পালন করতে হবে, আমাদেরকে শেখানো হয় যে মানুষের বিরুদ্ধে কথা বলা মানে মানুষকে কষ্ট দেওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, দেশের প্রতি ভালো থাকতে হবে। এগুলো সবই কিন্তু একটা উদ্দেশ্যমূলক নিয়ন্ত্রণ। আপনার প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে, যেই উদ্দেশ্যটা এই কাজটা ফিল করে। যেমন শিক্ষা সফরে যাওয়ার আগে শিক্ষার্থীদের কাছে ভালো আচরণের মুসলেখা নেওয়া। মুসলেখা মানে হচ্ছে যে আপনি স্বীকার করবেন যে ঠিক আছে আমি যে যাব গিয়ে কোনো ঝামেলা করব না, যারা কমিটি আছে এদেরকে একটা গ্যাঞ্জামে ফেলবো না আমি। এই যে এটা একটা উদ্দেশ্যমূলক নিয়ন্ত্রণ, যে প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য থাকবে, আউটকাম থাকবে, সেই আউটকামের জন্য আপনি হচ্ছে কি করবেন, তাকে নিয়ন্ত্রণ করার একটা ব্যবস্থা করবেন। আর এটা হচ্ছে সহজাত, ইনস্টিংক্টিভ। দেখেন মানুষের কিছু কিছু জিনিস থাকে, কিছু কিছু আচরণ থাকে যেটা তার সহজাত প্রবৃত্তি, ইনস্টিংক্টিভ, তার ভিতরে আছে। সেই বিষয়টাকেই বলা হচ্ছে একটা
ইনস্টিংক্টিভ সোশ্যাল কন্ট্রোল বা সহজাত সামাজিক নিয়ন্ত্রণ। যেমন মানুষ অপরাধীর প্রতি একটা ঘৃণা করে মনে মনে, বিপদের সময় সে সহানুভূতি চায়, অন্যায়কে সে ঘৃণা করে, ন্যায়ের প্রতি আগ্রহ তার আছে, সত্যের প্রতি সমর্থন ইত্যাদির মাধ্যমে সামাজিক নিয়ন্ত্রণকে কি বলে? সহজাত সামাজিক নিয়ন্ত্রণ বলে। তার মানে কি? এই যে অপরাধীর প্রতি একটা ঘৃণা থাকে মানুষের, তখন আইন আপনাকে কি বলে যে তুমি যত ঘৃণাই থাকুক তুমি কি করবা না? আইন হাতে তুলে নিবা না। যত ঘৃণাই থাকুক তুমি এই প্রসিডিওরের মধ্যে যাবা, যেটা আইন বা আদালত যেই জিনিসটা ঘোষণা করে সেটাকে তুমি মেনে নিবা। এই যে বিষয়টা, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ সামাজিক নিয়ন্ত্রণের মধ্যে থাকতেছে। বা মানুষ সত্যকে পছন্দ করে, মিথ্যাকে অপছন্দ করে, এগুলাকে কাজে লাগিয়ে যে নিয়ন্ত্রণটা হয় সেটাকেই বলা হয় সহজাত সামাজিক নিয়ন্ত্রণ। তাহলে আমরা বেশ কিছু সহজাত সামাজিক নিয়ন্ত্রণ দেখেছি, বা হচ্ছে নিয়ন্ত্রণ কিভাবে হয় সেগুলো নিয়ে আলোচনা করেছি। এবার আমাদেরকে দেখতে হবে এই নিয়ন্ত্রণের বাহনগুলা কি, কেমনে কেমনে নিয়ন্ত্রণ হয় আসলে। এগুলো আমি 4-5টা জিনিস এখানে নিয়ে এসেছি, এর বাইরে অনেকগুলো আছে যেগুলো গুরুত্বপূর্ণ, সেখানে আলোচনা করা হয়েছে। পরিবার, এটা হইল একদম সামাজিক নিয়ন্ত্রণের প্রাথমিক বাহন, একদম প্রাথমিক বাহন এটা। কারণ আপনি প্রথম যে জিনিসগুলো শিখবেন আপনার পরিবার থেকে শিখবেন। পরিবার হচ্ছে ফার্স্ট ইনস্টিটিউশন যেটা আপনাকে কোনো কিছু শিখায়। তাহলে এটা হচ্ছে আপনার প্রাথমিক বাহন। মানুষ ফ্যামিলি থেকে অনেক কিছু শিখে। ফ্যামিলি মানুষকে শিখায় যে আসলে কোন জিনিসটা করা উচিত, কোন জিনিসটা করা উচিত না। তাহলে এটা সামাজিক নিয়ন্ত্রণের একটা বাহন। হ্যাঁ, তো এখন দেখেন এটা কিভাবে বুঝাই। ধরেন যেই জায়গাগুলোতে অপরাধ প্রবণতা বেশি সেখানে কিন্তু পরিবার খুব একটা ভালো ফাংশন করে না। সেখানে দেখা যায় যে পরিবারগুলো মানুষকে এই জিনিসগুলো শিখায় না যে এটা অপরাধ, এটা ভালো কাজ, এটা খারাপ কাজ। এই ডিফারেন্সিয়েটটা পরিবার করে দেয় না। এরপর হচ্ছে শিক্ষা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বাহন। দেখেন একটু গল্প বলি, সেটা হচ্ছে চীনের একটা প্রদেশ আছে জিনজিয়াং। এই জিনজিয়াং প্রদেশে কিছু মানুষ আছে যারা মুসলিম। হ্যাঁ, তো তারা তাদের যে সংস্কৃতি সেটা পালন করতে চায়, চীন তাদেরকে সেটা পালন করতে দিতে চায় না। এর ফলে চীন যেটা করছে, তারা কিছু ক্যাম্প তৈরি করছে। সেই ক্যাম্পে তাদেরকে কি করা হয়? আটকে রাখা হয়। আটকে রেখে তাদেরকে চাইনিজ যে সংস্কৃতি বা চৈনিক যে সংস্কৃতি, এই চৈনিক সংস্কৃতি তাদেরকে শিখানো হয়। তাহলে ভাইয়া, তাহলে এই কথাটা কেন বললেন? এই কথাটা বললাম, কি বলা হচ্ছে যে তাদেরকে চীনের সংস্কৃতি শিখানো হচ্ছে, তাদেরকে ওয়ান কাইন্ড অফ শিক্ষা দেওয়া হচ্ছে। পজিটিভ বা নেগেটিভ ওয়ে যেটাই হোক, শিক্ষার নাম করে মানুষকে কন্ট্রোল করা যায়। এখানে যে শিক্ষাটা দিচ্ছে তারা, এটা আসলে ওইভাবে শিক্ষা আমরা বলতে পারি না, কারণ তাদেরকে সাপ্রেস করা হচ্ছে। ঠিক আছে, কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে শিক্ষা একটা বাহন হইতে পারে সামাজিক নিয়ন্ত্রণের। আমি ওই জাতিগোষ্ঠীর নাম উল্লেখ করব না, বা কিছু দেশ আছে যেখানে শিক্ষার মাধ্যমে মানুষকে কিন্তু উগ্রপন্থী করে তোলা হয়। সো এই ধরনের অনেক কিছু আছে, সেইটা আপনি আমাদের পাশের দেশগুলো খেয়াল করলেও বুঝতে পারবেন আপনারা। মূলত শিক্ষা হচ্ছে যে সামাজিক নিয়ন্ত্রণ, বা সমাজ আসলে একজন মানুষকে কি করতে চায়, হ্যাঁ, বা কিভাবে তৈরি করতে চায় সেটা কিন্তু ডিকটেট করতে পারে। এরপর হচ্ছে ধর্ম। ধর্ম, দেখেন ধর্ম আপনাকে কি শেখায়? ধর্ম আপনাকে শেখায় যে আপনি সত্য কথা বলবেন। ধর্ম আপনাকে শেখায় আপনি শান্তির জন্য সর্বোচ্চ করবেন। এই যে ধর্মীয় শিক্ষাগুলো, ধর্ম সমাজে যে বিশৃঙ্খলতা হচ্ছে সেটার বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে শেখায়। তার মানে কি? এটাও ওয়ান কাইন্ড অফ নিয়ন্ত্রণ। আরেকটা হচ্ছে বিবাহ। বিবাহ মূলত যৌনতাকে নিয়ন্ত্রণ করে। সমাজে যদি অবাধ যৌনাচার তৈরি হয় তাহলে সমাজে কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে। সেই বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করে বিবাহ। তারপর আচার অনুষ্ঠান, এইটা সমাজে এক ধরনের সামাজিকতা তৈরি করে।
সমাজে কি করে? সামাজিকতা তৈরি করে। এই সামাজিকতার মাধ্যমে মানুষ কিন্তু একটা সোশ্যাল কন্ট্রোলের ভিতর থাকে। পৌরাণিক কাহিনী, আপনারা সবচেয়ে ভালো হয় যদি একটু ঈশপের গল্পগুলোর দিকে খেয়াল করেন। ঈশপের গল্প এগুলা আমাদেরকে বিভিন্ন মূলনীতি শিখায়, বিভিন্ন নৈতিকতা তারা শিখায়। সত্য বলা যাবে, সরি মিথ্যা বলা যাবে না, সত্য বলতে হবে। তারপরে ওই যে আপনার কি বলে দুষ্ট রাখাল এবং বাঘের গল্প, এগুলো আমরা ছোটবেলা থেকে কেন শুনি? শুনি এই কারণে যেন ওই রাখালের গল্প শুনে মনে মনে আমরা এইটা ধারণ করি যে আসলে যদি আমি মিথ্যা কথা বেশি বলি একটা সময় কিন্তু এটার জন্য আমাকে গিয়ে ঝামেলায় পড়তে হবে। আমি নিজেকেই নিজে কন্ট্রোল করার চেষ্টা করি যে না, মিথ্যা বলা যাবে না। এই যে বিষয়গুলো, পৌরাণিক কাহিনী আমাদেরকে কি শিখায়? একটা কন্ট্রোল বা একটা নির্দিষ্ট জিনিসের মধ্যে, নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে আমাদেরকে শিখায়। রাষ্ট্র এবং আইন, এরা তো আমাদেরকে মডার্ন ডেতে রাষ্ট্র এবং আইন হচ্ছে সবচেয়ে বড় অল্টিটিউড বা সবচেয়ে বড় অ্যাপারেটাস যেটা মানুষকে কি করে? নিয়ন্ত্রণ করে। রাষ্ট্র সব কিছুতে আপনাকে একটা নিয়ন্ত্রণ তৈরি করে দেয়। সেটা কীরকম? আপনি উল্টা পথে গাড়ি চালাচ্ছেন, রাষ্ট্র আপনাকে ফাইন দিবে, কারণ উল্টা পথে গাড়ি চালাইলে একটা বিশৃঙ্খলা হবে। তখন রাষ্ট্রের যে ট্রাফিক সে আপনাকে ফাইন দিবে। আপনি রাস্তাঘাটে অবরোধ করতেছেন, রাষ্ট্র আপনাকে সেই জায়গায় কি করবে? মানা করবে যে এটা পাবলিক প্রপার্টি। ভাঙচুর করতেছেন, রাষ্ট্র আপনাকে সেটা করতে দিবে না। চুরি করতেছেন, ডাকাতি করতেছেন, এই জিনিসগুলো সব কিছুই কিন্তু রাষ্ট্র আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করবে। তাহলে এই যে বিষয় আমরা দেখেছি যে সামাজিক নিয়ন্ত্রণের জন্য অনেক কিছু থাকে, আইন থাকে, তারপর আচার অনুষ্ঠান থাকে, রাষ্ট্র থাকে। হ্যাঁ, এরা কি করে? মানুষকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখে। তো আজকের যে আলোচনা, এই আলোচনা যদি প্রথম থেকে আমরা রিক্যাপ করি, আমরা দেখব প্রথমে আমরা পড়েছি সামাজিক গতিশীলতা কি, আমরা বুঝেছি উলম্ব গতিশীলতা, আনুভূমিক গতিশীলতা আছে। তারপরে আমরা দেখেছি অন্তঃপ্রজন্ম গতিশীলতা, আন্তঃপ্রজন্ম গতিশীলতা। সবার শেষে আমরা দেখেছি আয়োজিত এবং প্রতিযোগ গতিশীলতা। তারপরে আমরা দেখেছি গতিশীলতার কারণগুলো কি হইতে পারে। এরপরে আমরা আলোচনা করেছি নিয়ন্ত্রণ, সামাজিক নিয়ন্ত্রণ কি এবং কেন, এটা মূলত কি জন্য হয়ে থাকে। তারপরে আমরা আলোচনা করেছি যে এইটা কোন ধরনের হয়, আমরা দেখেছি প্রত্যক্ষ পরোক্ষ হইতে পারে। তারপরে হইলো আপনার ইতিবাচক এবং নেতিবাচকও হইতে পারে। এটার প্রকারভেদ দেখেছি এবং বাহনগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এই পর্যায়ে আমরা একটু কিছু জ্ঞানমূলক প্রশ্ন আলোচনা করি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটা প্রশ্ন আছে যেটা 2017 সালে অনেকগুলো বোর্ডে এসেছে। সামাজিক গতিশীলতাকে কয় ভাগে ভাগ করা যায়? আমরা জানি নর্মালি এটাকে 2 ভাগে ভাগ করা যায়। তাহলে আমরা অ্যান্সার লিখব 2 ভাগে। এই 2 ভাগের একটা হচ্ছে উলম্ব আর একটা হচ্ছে আনুভূমিক। সামাজিক নিয়ন্ত্রণ কি? তো আমরা দেখেছি যে সমাজ সমাজ সামাজিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে মানুষের আচার আচরণকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এই জিনিসটাকেই সামাজিক নিয়ন্ত্রণ বলা হয়। সামাজিক নিয়ন্ত্রণের প্রথম বাহন আমরা একটু আগে আলোচনা করেছিলাম, পরিবার। পরিবার হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণের প্রথম বাহন, কারণ পরিবার থেকেই আপনি আপনার প্রাথমিক শিক্ষাগুলো লাভ করেন। আনুভূমিক গতিশীলতা কি? আনুভূমিক গতিশীলতা হচ্ছে এমন যেখানে মানুষের অবস্থান পরিবর্তন হয় কিন্তু তার বংশমর্যাদা বা পদমর্যাদার কোনো পরিবর্তন হয় না। আমি বলেছিলাম যে তালুকদারের ছেলে তালুকদার, এরকম কেউ বলে না। তালুকদারের ছেলে যদি তালুকদার হয়, কেউ কিন্তু এরকম বলে না যে প্রথমজন লাখপতি তালুকদার, পরের জন কোটিপতি তালুকদার। এই ধরনের কথা কেউ বলে না, দুইজনই তালুকদার, বংশমর্যাদায় তারা উপরে আছে। সো এই যে বিষয়গুলো, এটাকে বলা হয় আনুভূমিক গতিশীলতা। এবার আমরা যদি একটা সৃজনশীল নিয়ে আলোচনা করতে যাই, ফরিদ মিয়ার আর্থিক অবস্থা পূর্বে ভালো ছিল না, খুবই দুঃখজনক ব্যাপার। তিনি জমি বিক্রি করে তার 2 ছেলেকে সৌদি আরবে পাঠালেন। দেখেন, তাহলে উনি জমি বিক্রি করলেন, 2 ছেলেকে সৌদি আরবে পাঠালেন, ফাইন, গুরুত্বপূর্ণ কাজ করছেন। এখন দেখি, এখন তিনি প্রচুর সম্পদের মালিক, সমাজে তার মর্যাদা বৃদ্ধি পেয়েছে। খুবই গুরুত্বপূর্ণ, দেখেন মর্যাদা বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখেন ক নাম্বারের লোকরীতি কি? লোকরীতি হচ্ছে, আমরা আলোচনা করেছি আগের ক্লাসগুলোতে, এমন জিনিস যেটা আসলে সমাজ দ্বারা স্বীকৃত এবং
আপনি যদি সেটা না করেন তাহলে সমাজ আপনাকে ন্যায় অন্যায় বিভাজিত করবে, এবং সেটা কি এখানে শাস্তি আদান প্রদানের একটা ব্যাপার জড়িত আছে। সামাজিক স্তরবিন্যাস সার্বজনীন, এটাও এই লেকচারে আলোচনা না, কিন্তু গত যে পুরনো লেকচার সেখানে আমরা আলোচনা করেছি। একটা মানুষকে আপনি কল্পনা করেন, সে সমাজের কোনো না কোনো স্তরে পড়বেই। কিভাবে পড়বে? সে যদি পুরুষ হয় তাহলে পুরুষ নারী স্তরভেদ পড়বে। এবার তার পরিবারটা কেমন, তার আর্থিক অবস্থা কেমন, সব কিছুর উপরে ভিত্তি করে আপনি তাকে কোথাও না কোথাও স্তর বিন্যাস করতে পারবেন। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনে সে কোথাও না কোথাও অবস্থান করবে। এ কারণে বলা হয় সামাজিক স্তরবিন্যাস সর্বজনীন বা সার্বজনীন, যেটা আসলে পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে সমাজে বসবাস করতেছে কিন্তু তার কোনো স্তর নাই। তাই সামাজিক স্তরকে বলা হয় সার্বজনীন। এখন কথা হলো উদ্দীপকের ফরিদ মিয়ার যে সামাজিক অবস্থান, এটা কোন ধরনের সামাজিক গতিশীলতাকে নির্দেশ করে। দেখেন, যদি আমরা চিন্তা করি, দুইটা পার্সপেক্টিভে আমরা চিন্তা করতে, একটা হচ্ছে উলম্ব, আনুভূমিক। দেখেন, ফরিদ মিয়ার আর্থিক অবস্থা কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, তাহলে এটা হচ্ছে উলম্বর ভিতরে আসবে। আচ্ছা, এটা উলম্ব পরিবর্তনের ভিতরে আসবে, কারণ সে দেখেন জমি বিক্রি করে ছেলেদেরকে সৌদি আরবে পাঠাইছে। তার মানে কি, সে একটা টাইমে যে কৃষি প্রধান যেটা ছিল সেটা থেকে আস্তে আস্তে সে কি করছে, শিল্প প্রধানের দিকে কিন্তু গেছে। লেবার হিসেবে তার ছেলেদেরকে সে সৌদি আরবে পাঠিয়েছে এবং তার কিন্তু বিশাল পরিবর্তন হয়েছে। তাই এটাকে আমরা উলম্ব পরিবর্তন বলতে পারি। তাহলে ফরিদ মিয়ার যে সামাজিক অবস্থানের পরিবর্তন, এটা হবে উলম্ব পরিবর্তন। এটা আমরা ব্যাখ্যা করে দিব যে সে তার আর্থিক অবস্থা কিভাবে চেঞ্জ হয়েছে, হ্যাঁ, আগে কোথায় ছিল বর্তমানে সে কোথায় আসছে। ওকে, তারপরে উক্ত সামাজিক গতিশীলতার ক্ষেত্রে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখেন, উলম্বর ক্ষেত্রে দুইটা জিনিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা আমরা বলেছি। একটা হচ্ছে শিক্ষা, কারণ শিক্ষা এমন এক জিনিস যেটার মাধ্যমে মানুষ তার অবস্থানের পরিবর্তন করতে পারে। শুধু কি তার অবস্থান না, শিক্ষার মাধ্যমে সে তার পরিবারের মর্যাদাও চেঞ্জ করতে পারে। আসিফের মা, এইটা এক ধরনের কথা, আর বিসিএস ক্যাডার আসিফের মা, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে দুইটা একদম ভিন্ন। তাহলে এই যে ব্যাপারটা হইলো কিসের মাধ্যমে হইলো? শিক্ষার মাধ্যমে হইলো। এই যে বিষয়টা, সেটা হচ্ছে শিক্ষা মানুষকে কি করতে পারে, চেঞ্জ করে দিতে পারে, একদম মানে সামাজিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে। আরেকটা জিনিস আমি বলেছিলাম, সেটা হচ্ছে শিল্প বা শিল্প ভিত্তিক যে বিষয়গুলো আছে। কেউ একজন যদি একটা ইন্ডাস্ট্রি দাঁড় করায় ফেলতে পারে, বা হচ্ছে একটা এটাকে আমি কি বলবো, যদি সে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল যেই বিষয়টা আছে, শিল্পভিত্তিক সমাজের গুরুত্বপূর্ণ যে বিষয়, সে হয়তো ইন্ডাস্ট্রি দাঁড় করে ফেলছে, বা একটা বড় ব্যবসা সে দিয়ে দিয়েছে, বা ভালো এন্টারপ্রেনারশিপ সে করে ফেলছে, তার সমাজের অবস্থান কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আপনারা দেখেন আয়মান সাদিক এক সময় নর্মাল একজন কমন ম্যান ছিল, তারপর সে আস্তে আস্তে কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। কারণ কি, সে একটা এন্টারপ্রেনারশিপ দাঁড় করাইছে। সো এই যে বিষয়টা এইটা হচ্ছে যে শিল্পভিত্তিক যে বিষয়টা আছে সেটার সাথে কানেক্টেড। সো দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে পারে। একটা হচ্ছে শিক্ষা, আর একটা হচ্ছে কি আপনার শিল্প। তো এখানে শিল্প নিয়ে খুব বেশি কথা আমাদের কাছে জানতে চাইনি, আমাদের কাছে জানতে চাইছে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এটাতে আমরা কিভাবে ব্যাখ্যা করব, আমরা দেখাবো যে উলম্ব যেই পরিবর্তনটা হয়, উলম্ব সামাজিক যে পরিবর্তনটা হয় বা গতিশীলতা আছে, সেটার ক্ষেত্রে শিক্ষা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। শিক্ষার মাধ্যমে একজন মানুষ তার সামাজিক অবস্থান পরিবর্তন করতে পারে শিক্ষা গ্রহণ করে করে। সেটা ব্যাখ্যা করে আমরা দেখাবো যে ফরিদ মিয়ার যেই ইস্যুটা, তিনি কিন্তু তার যেই সন্তান আছে তাদেরকে কিন্তু হচ্ছে জায়গা থেকে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়েছেন। এটা যদিও শিল্পের ভূমিকা, সেটা গতে আলোচনা হয়ে যাবে। এই জায়গায় আমরা দেখাবো অন্য একটা কেস নিয়ে, যে শিক্ষাও মানুষের যেই জায়গাটা সেটাকে চেঞ্জ করতে পারে, এবং এর ফলে মানুষ কিন্তু সামাজিক গতিশীলতার অংশ হিসেবে সে তার অবস্থান সেটি পরিবর্তন করতে পারে। তো আজকে মূলত এই জায়গার আলোচনা এতটুকুই। আমরা তিনটা টপিক দেখেছি, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, তিনটা টপিক। তো আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝতে পেরেছেন, এগুলো আপনাদের বোধগম্য হওয়ার কথা যেভাবে আমি ব্যাখ্যা করেছি। তো যদি হয়ে থাকে তাহলে আপনারা উপকৃত হলে আমি খুবই খুশি হব। আর
পড়ালেখার সাথেই থাকবেন। আজকের আলোচনা এই পর্যন্তই। পঞ্চম অধ্যায়ের যে আলোচনা আছে সেটি নিয়ে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে ইনশাআল্লাহ।